হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ম্যাথ সোসাইটি। আমি চিন্টু স্যার। আজ তোমাদের যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের 94, যেটা আমরা পার্ট 1টা দিয়েছিলাম। আজকে সেটারই হচ্ছে সেকেন্ড পার্টটা তোমাদের দেবো এবং সত্যি দারুণ আছে পার্টটা। এবং এই যে আজকের যে পার্টটা হবে না, সেটা দারুণ একটা পার্ট। ঠিক আছে, তো প্রত্যেকটা ম্যাথ একদম ভালো করে বুঝবে। যদি কোনো অসুবিধা থাকে আমি আবারও বলছি, তোমরা হচ্ছে আমার নাম্বারে একটু মেসেজ করে দিও। প্রবলেম থাকলে আমি সেই প্রবলেম গুলো সলিউশন করে দেবো, কারণ সামনে পরীক্ষা মানে তোমাদেরকে দারুণ ভাবে পড়তে হবে। তো চলো বেশি দেরি করছি না, একদম শুরু করছি আমরা পাঁচের। দেখো, পাঁচের দাগের প্রথমে একের অঙ্ক দিয়ে শুরু হবে। পাঁচের দাগের এক অঙ্ক প্রথমে কি আছে, যদি 6 মাস অন্তর সুদ আসলের সাথে যুক্ত হয়ে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদ মানে চক্রবৃদ্ধি হার সুদে 8,000 টাকা। আচ্ছা দেখ, যদি এই কথাটা বার্ষিক থাকতো কি হতো, আর 6 মাস অন্তর দিলে কি হবে? যদি এইটা বার্ষিক থাকতো তাহলে আমরা যেটা করতাম, 2 বছরের, এর আগের দিনে পেয়েছিলাম 2 বছরের সমূল চক্রবৃদ্ধি বার করতাম, যেটা পেতাম সেটাকে কি করতাম, হাফ বছরে কি বার করতাম, সরল সুদ বার করতাম। একদম প্রথম একটা অঙ্ক ছিল না, 2.5 বছরের বার্ষিক এত পার্সেন্ট, 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি নির্ণয় করে। তখন আমরা কি করেছিলাম, 2 বছরের চক্রবৃদ্ধি করেছিলাম, হাফ বছরের সরল করে। কখন বলতো, যখন সুদের হারটা কি দিয়েছিল, বার্ষিক দিয়েছিল। কিন্তু এখানে কি বলেছে, যদি 6 মাস অন্তর সুদ আসলের সাথে যুক্ত হয়, তার মানে আলটিমেট যে এইখানে সূত্রটা হবে, সেই সূত্রটা কি হবে, সূত্রটা যেটা হবে পি ইন্টু 1 প্লাস আর বাই 100, আর নয় আর বাই 2/100 টু দি পাওয়ার 2n মাইনাস পি, এই সূত্রটা হবে। বা যদি আমরা পিটাকে যদি না করি, এটা সমূল চক্রবৃদ্ধি হচ্ছে, পরে আমরা বিয়োগ করবো। তাহলে আমরা কি লিখবো, এখানে পি সমান যে টাকাটা আছে কত আছে, 8,000 টাকা। তুলে নেবে সবাই। পি সমান কত হলো, 8,000 টাকা। আর সমান আমাদের কত দিয়েছে, 10%। আচ্ছা, সময় কত দেওয়া আছে, সময় যেটা বলি এন, এন কত দিয়ে আছে, এন দিয়ে আছে 1.1/2, মানে কত হবে, 3/2 বছর। এবং আরেকটা জিনিস তোমরা লিখে দিবে, পর্ব, পর্ব কত হবে, 12/6 সমান 2 হবে। তাহলে আর এটা আমরা কি বার করলাম, অতএব সমূল চক্রবৃদ্ধি সমান, অতএব সমূল চক্রবৃদ্ধি সমান। আচ্ছা, এটা আমরা দেখে নি কত হবে। তাহলে কত হবে, 8,000 ইন্টু 1 প্লাস r/2 মানে 10/2, মানে কত যাবে, 5/100 টু দি পাওয়ার 2 ইন্টু কত হয়ে যাবে, 3/2। এটা কেটে গেবে। তাহলে কত হবে, 8,000 ইন্টু কত আসবে, 105/100 গণিত 105/100 গণিত কত আসবে, 105/100। একটা দুটা এখানের সাথে এটা কেটে গেল। আচ্ছা, এবার আর একটু কাটি, 5 দিয়ে কেটে দিই, 5 দুগুণে 10, 5 একে 5, 5 20 আবার কেটে দিই, 5 দুগুণে 10, 5 একে 5, 5 4 20, 4 2 8 আমি কেটে দিলাম। ব্যাস, এটা হয়ে গেল। এবার হয়ে গেল কি আমাদের, কি এই দুটাই যদি গুণ করি কত বেরোবে, 210 বেরোবে। আর 21 কত হয়, 21 হয় 441। ব্যাস, এটার গুণটা আমাকে দরকার, তাহলে আমাদের হয়ে যাবে 441। আর 21 আমাদের গুণ করলে কত হবে, 441। আর এদিকে কত হবে, 2 দ্বারা গুণ করলে 2 1 2, 2 4 8, 882। তার মানে আমাদের 0 1 4 2 6, 8 4 12, 2 হাত থেকে 1, 9 2 6 1 0 টাকা। এটা আমাদের বেরাবে সমূল চক্রবৃদ্ধি। আর কি চেয়েছে, 9 2 6 1 0 টাকা, এটা হচ্ছে আমাদের কি, সমূল চক্রবৃদ্ধি। আচ্ছা, এইখানে আর এটা শূন্য রয়ে গেছিল না, হ্যাঁ, তাহলে বাই এখানে আমি 10 করে দিচ্ছি, বাই আমি 10 করি, তাহলে একটা শূন্য কেটে গেল। তার মানে আমাদের কত, 9 2 6 1 কি হয়ে গেল, টাকা হয়ে গেল। 9 2 6 1 টাকা হয়ে গেল। তাহলে এটা কি হয়ে গেল, সমূল চক্রবৃদ্ধি। তাহলে অতএব যেটা শুরু করব, অতএব চক্রবৃদ্ধি সুদ, অতএব চক্রবৃদ্ধি সুদ সমান হবে 9 2 6 1, যেটা সুদ আসল মাইনাস আমার যেটা ছিল 8,000। তাহলে কত হবে, 1 2 6 1 টাকা। এইটা হয়ে গেল চক্রবৃদ্ধি সুদ। দেখে নাও, 1 2 6 1 টাকা, যেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। আর সমূল চক্রবৃদ্ধির যে জায়গাটা চলে এলো 9 2 6 1 টাকা। ব্যাস, একের দাগ কমপ্লিট হয়ে গেল। এবার দুইয়ের দাগটা যদিও বইয়ের অঙ্ক, কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, স্টার দিবি। দুইয়ের দাগের অঙ্ক স্টার দিবি, দুইয়ের দাগের অঙ্ক ইম্পর্টেন্ট অঙ্ক, মুছে দিলাম। তাড়াতাড়ি একটু তুলে নিস। দেখো, দুইয়ের দাগের কোশ্চেনটা কি বলেছে, দুইয়ের দাগের কোশ্চেনটা বলেছে, দুই বন্ধু যথাক্রমে 40,000 এবং 50,000 টাকা নিয়ে একটা অংশীদারি ব্যবসা শুরু করে, এবং যে ব্যাপারটা হয় তাদের লাভের 50% সমান ভাগে ভাগ করে। আর প্রথম বন্ধুর লভ্যাংশ দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ থেকে 800 টাকা কম। এইখানে যেটা ধরতে হবে, সেটা দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ ধরতে হবে। তাহলে সেটা ধরে নাও, মনে করি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ, মনে করি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ
x টাকা, মনে করি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ x টাকা। তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশ কত? তার থেকে 800 টাকা কি বলেছে, বেশি না কম? 800 টাকা কম, তার মানে হয়ে যাবে x মাইনাস 800 টাকা। তাহলে হলো প্রথম বন্ধুর লভ্যাংশ। তাহলে মোট লভ্যাংশ দেখে নিই, মোট লভ্যাংশ তাহলে কত? মোট লভ্যাংশ হবে x প্লাস x মাইনাস 800, যেটা বেরাবে 2 ইন্টু এক্স মাইনাস, একটু কমন নিয়ে নিলাম 400, 2 ইন্টু এক্স মাইনাস 400 টাকা। এবার দেখো আমাদের কি করব, এই লাভের 50% দেখব। অতএব মোট লাভের 50% লভ্যাংশ সমান মোট লাভ কত? 2 ইন্টু এক্স মাইনাস 400 এর 50%, 2 ইন্টু এক্স মাইনাস 400 এর 50% মানে 50/100। এটা পুরোটা কেটে গেল, তার মানে আমার যেটা রইল এক্স মাইনাস যেটা পড়ে থাকলো 400 টাকা। দেখো মোট লাভকে যদি সমান 2 ভাগে ভাগ করি, এক্স মাইনাস 400 করে দুবার থাকবে, তাহলে কি হয়েছে, একটা হচ্ছে মূলধন অনুপাতে ভাগ হয়েছে আর একটা হচ্ছে সমান ভাগে ভাগ হয়েছে। তার মানে কি লিখবো, এই যে এক্স মাইনাস 400 টাকা, এক্স মাইনাস 400 টাকা সমান 2 ভাগে ভাগ করলে, সমান 2 ভাগে ভাগ করলে প্রত্যেকে পাবে, প্রত্যেকে পাবে কত পাবে? এক্স মাইনাস 400 বাই 2 টাকা করে প্রত্যেকে পাবে। আর কি পাবে? আর বাকি যে এক্স মাইনাস 400 আছে মূলধন অনুপাতে ভাগ হবে, মূলধনের অনুপাত কত? 4:5। তাহলে 2 বন্ধুর মূলধনের অনুপাত, 2 বন্ধুর মূলধনের অনুপাত, 2 বন্ধুর মূলধন 40,000:50,000 আছে, একবার করে দিচ্ছি 4:5। মোট অনুপাত কত? মোট অনুপাত হচ্ছে 9। আচ্ছা, এখান থেকে আমরা প্রথম বন্ধুরও বার করতে পারি, দ্বিতীয় বন্ধুরও বার করতে পারি। যেহেতু আমি দ্বিতীয় বন্ধু নিয়ে করব, তাহলে আমি শুধুমাত্র দ্বিতীয় বন্ধুর লভ্যাংশটা বার করছি। অতএব এক্স মাইনাস 400, অতএব এক্স মাইনাস 400 টাকার মধ্যে দ্বিতীয় বন্ধু পাবে, দ্বিতীয় বন্ধু পাবে। দ্বিতীয় বন্ধু কত পাবে? এক্স মাইনাস 400 গণিত যেটা পাবে 5/9, ব্যাস এই টাকা। শর্তে দ্বিতীয় বন্ধু দুবার টাকা পেয়েছে, এইখানে একবার সমান ভাগে ভাগের সময় পেয়েছে, আর একটা এখানে পেলো। তাহলে শর্তে কত হবে? এক্স মাইনাস 400/9 যুক্ত এখান থেকে আসবে 5 ইন্টু এক্স মাইনাস 400/9, যেটা কার সাথে সমান হবে? দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ ছিল এক্স, তো এক্স এর সাথে সমান হবে। বা আমাদের যদি একটা ভুল হয়েছে, এটা 2 হবে, হ্যাঁ ব্যাস। তাহলে কত লসাগু? 18 লসাগু যাবে, 9 দিয়ে করলে কত হবে? 9x মাইনাস 4 9 কত? 3600 প্লাস 5 দুগুণে 10 এর জন্য 10x আসবে, মাইনাস যেটা আসবে 10 এর সাথে যেটা আসবে 4000 সমান x আসবে। ব্যাস, উপরটা মুছে দিলাম। এবার দেখো যেটা আসবে কত আসছে, 10 আর 9 কত আসবে? 19x আর 40 7600 মাইনাস 7600 সমান আমার যেটা আসবে 18x। তাহলে বা x সমান আমাদের যেটা আসবে 7600। ব্যাস, x কার ছিল? দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ, কিন্তু চেয়েছে কার? প্রথম বন্ধুর লভ্যাংশ। অতএব প্রথম বন্ধুর লভ্যাংশ, অতএব প্রথম বন্ধুর লভ্যাংশ 7600 মাইনাস 800 সমান 6800 টাকা। ব্যাস, এটা এই অঙ্কটা জানাস কি, এটা প্রথম বন্ধু দিয়ে করা যাবে। এই টাকাটা থাকবেই, এই টাকাটা চেঞ্জ হয়ে যাবে 4/9 ইন্টু এটা, আর এটা চেঞ্জ হয়ে যাবে এক্সট্রার জায়গায় হবে x মাইনাস 800। ব্যাস, ওইটাই হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, x এর মান হবে, তো x এর মান থেকে সেই তোমাকে 800 বিয়োগ করতে হবে, কিন্তু প্রথম বন্ধু ধরে অঙ্কটা করা যাবে। ব্যাস, এটা হয়ে গেল আমাদের 5 এর দাগের। এবার 6 এর দাগের এক একটা। 6 এর দাগের এক একটা দেখে নেবে একটু। এই অঙ্কটা কিছুই না, একদম পাতি একটা অঙ্ক দিয়েছে। x প্লাস 4 বাই x মাইনাস 4 তার হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু যেটা দিয়েছে x প্লাস 4 বাই x মাইনাস 4, ব্যাস প্লাস 6। এটা তোমরা ধরেও করতে পারো, নর্মাল করতে পারো, যা ইচ্ছা করে করতে পারো, কোনো অসুবিধা নেই। সমান 0 আছে, ধরে নাও। ধরে নিলে একটু সুবিধা হবে, ক্যালকুলেশন গুলো এরকম যাবে না, সুবিধা সুন্দর সুন্দর আছে। তাহলে ধরি x প্লাস 4 বাই x মাইনাস 4 ইকাল টু তোমরা a ধরে নাও। তাহলে অতএব কি আসবে? a স্কোয়ার মাইনাস 5a প্লাস 6 ইকাল টু 0 আসবে, বা 6 কে ভেঙে 5 3 দুগুণে 6, a স্কোয়ার মাইনাস 3a মাইনাস 2a প্লাস 6 ইকাল টু 0 আসবে।
বা এ কমন নিয়ে নেবে, এ মাইনাস থ্রি হবে, মাইনাস টু কমন নিয়ে নেবে, এ মাইনাস থ্রি হয়ে যাবে ইকাল টু জিরো। তাহলে বা পোর্শনটা কত আসবে, কত আসবে, এ মাইনাস থ্রি এ মাইনাস টু ইকাল টু জিরো আসবে। ব্যাস এখান থেকে আমরা হয় নতুবা করে দেবো। তাহলে হয় এ মাইনাস থ্রি ইকাল টু জিরো, এ সমান কত চলে আসবে 3। তারপরে কি করব, এর মানটা পুট করব। তাহলে কি হবে, এক্স প্লাস ফোর বাই এক্স মাইনাস ফোর সমান 3। আগে এটা গুণ কর, কারণ 3x আছে। তাহলে বা 3x মাইনাস 12 সমান এক্স প্লাস ফোর, বা এক্সটাকে যদি এদিকে আসে 2x সমান কত চলে 16, বা যেটা আসবে এক্স সমান একটা পোর্শন আসবে 8, আর একটা পোর্শন কি আসবে, আচ্ছা এই সমান হবে। আচ্ছা এরপরে নতুবা এ মাইনাস টু ইকাল টু জিরো, এ সমান আসবে 2, এর মান কত আছে এক্স প্লাস ফোর বাই এক্স মাইনাস ফোর সমান 2। তাহলে বা 2x মাইনাস 4 দুগুণে 8 সমান এক্স প্লাস ফোর, বা এটা একবার ইকুয়েশনটা হয়ে গেল এক্স সমান 8 4 12। আমাদের যে নির্ণয় সমাধানটা এলো এক্স সমান আমাদের যেটা চলে এলো 8,12, দুটো সমাধান এলো এক্স এর মান 8,12। এই হচ্ছে ইকুয়েশন। এরপর যে কোশ্চেনটা করো দুইয়ের দাগটা হয়ে গেছে। দেখো দুইয়ের দাগটা যেটা আছে, ওই এমটা কিন্তু এটা মিটার স্কোয়ারের জন্য এম দিয়েছে। দুইয়ের দাগের যে এমটাকে দিয়েছে সেটা মিটার স্কোয়ারে দিয়েছে। দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি যেটা দিয়েছে সেটা দিয়েছে 640 মিটার স্কোয়ার, ক্ষেত্রফলের সমষ্টি। পরিসীমার পার্থক্য দিয়ে দিয়েছে একটা পোর্শন। এবার সেখান থেকে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, দেখো এই অঙ্কটা যেটা আছে না, সেটা একটা চল দিয়েও করা যাবে, দুটা চল দিয়েও করা যাবে, একটা চল দিয়েও করা যাবে, দুটা চল দিয়েও করা যাবে। যেহেতু তোমাদের দ্বিচল নাই, এক চলে আছে, তাই সেটা এক চল দিয়েই করবো। দেখো ছয়ের দাগের দুইটা কি আছে, ধরে নাও যে কোনো একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ধরে নাও। তাহলে মনে করি আচ্ছা একটা কাজ করলে উহাদের যেটা পরিসীমা আছে না, পরিসীমার পার্থক্যটা দিয়েছে 64 মিটার। আচ্ছা দুটো ধরলেও কোনো অসুবিধা থাকে না, দুটো একটা এক্স একটা ওয়াই যদি ধরে নিই তাহলে সেখান থেকে মনে হচ্ছে বেশি সুবিধা হবে, অনেক ছোটই হয়ে যাবে। তাহলে মনে করি দুটাই ধরে নিতে পারো। প্রথম বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য এক্স মিটার, আর দ্বিতীয় যে বর্গক্ষেত্রটা ছিল, দ্বিতীয় বর্গক্ষেত্রটি বাহুর দৈর্ঘ্য ধরে নিচ্ছি ওয়াই মিটার। তাহলে প্রথম বর্গক্ষেত্রের পরিসীমা কত, প্রথম বর্গক্ষেত্রের পরিসীমা কত, প্রথম বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে 4x মিটার, আর প্রথম বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত এক্স স্কোয়ার বর্গমিটার। ব্যাস এইটুকু হয়ে গেল। আর কি বার করব, দ্বিতীয় বর্গক্ষেত্রটাও সেম বার করব। দ্বিতীয় বর্গক্ষেত্রটির পরিসীমা 4y মিটার, আর দ্বিতীয় বর্গক্ষেত্রটির পরিসীমার পরে আমি যেটা দেব ক্ষেত্রফল। ক্ষেত্রফল আমরা কি করব ওয়াই স্কোয়ার বর্গমিটার। আচ্ছা এইখানে যে জায়গাটা দিয়েছে পরিসীমার পার্থক্য 64, তাহলে পরিসীমা কত ছিল 4x মাইনাস 4y সমান কি দিয়েছে 64। ভালো করে দেখো, তাহলে এখান থেকে x মাইনাস ওয়াই সমান কত হবে 4 × 4 4 6 24 16, একটা ইকুয়েশন আমি রেডি করে দিই। বুঝা গেছে, পরিসীমার পার্থক্য 64। আর একটা ইকুয়েশন কি বলেছে, ক্ষেত্রফলের সমষ্টি 640, তার মানে আলটিমেট যেটা দিয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান দিয়েছে কত 640। আচ্ছা একটা কাজ করি না, এখানটাকে 1 নম্বর সমীকরণটা দেওয়ার আগে এখান থেকে যদি আমরা বার করলি এক্স সমান 16 প্লাস ওয়াই দিয়ে এটাকে 1 নম্বর দিই, হয়েছে। ব্যাস এবার দেখো এই যে পোর্শনটা দেওয়া আছে, এই পোর্শনটা থেকে একটা পোর্শন তোমাকে রেডি করতে হবে। কি রেডি করতে হবে, মান ডাইরেক্ট পুট করে দিলেও পারো। তুমি যদি বলো স্যার ডাইরেক্ট আপনি মান পুট করে দিন, তা করলেও হয়। যে এক্স এর জায়গায় আমরা মান পুট করে দিই 16 প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, 16 প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 640। এটা একটা টাইপ হয়। আর একটা টাইপ হয়, এটাকে আমরা একটু ভাঙতে পারতাম। কিরকম ভাঙতে পারতাম, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস 2xy, মাইনাসের মানটা বস করে ওখানে এক্স ওয়াই আকারে পেতাম, তারপরে মানটা বস করাতে পারতাম। বুঝতে পারছি, এখানে যেমন তোমাকে 16 গুণ করতে হবে। দেখো এই পোর্শনটা বাদ দিয়েও আরেকটা পোর্শনে হতো। এই পোর্শনটাকে আমরা কি করতাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াইটাকে সূত্রে ফেলে দিতাম, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস 2xy সমান কত 640। এর মান দেওয়া আছে 16, সেই তোমাকে একটু আগে বার করে লিখলাম 16 তার হোল স্কোয়ার প্লাস 2xy সমান কত 640। 15 15 225, 16 16 256,
তাহলে 256 সেদিকে চলে যাবে, তাহলে 2xy সমান কত 640 মাইনাস 256, তাহলে 2xy সমান কত হয়ে যাবে আমাদের, 2xy সমান কত হয়ে যাবে, 2xy সমান কত হয়ে যাবে, 6 থেকে 10 4 দিতে হাতে থাকে 1, 5 একে 6, 8 6 14, হাতে থাকে 1, 2 একে 3, 3 3 6, তাহলে xy সমান আমার যেটা আসবে 2 1 2, 3 2 9 18, 2 2 4, কত আসবে 192। এবার আমরা এই x এর মানটা আমরা পুট করে দেবো, তাহলে xy সমান যেহেতু 192 আছে, তাহলে আমরা কাজ কি করব, x এর জায়গায় এটা পুট করে দেবো, তাহলে y ইন্টু কত হয়ে যাবে 16 প্লাস y সমান আমাদের আসবে 192, তাহলে বা y স্কোয়ার প্লাস 16y মাইনাস 192 ইকাল টু 0, y স্কোয়ার প্লাস 16y মাইনাস 192 ইকাল টু 0। এবার ইকুয়েশনটা আমাদের কি আসবে, 192 কে যদি একটু ভাঙি, কত খাবো 4 যদি খাই, 4 4 16, 7 32, 4 8 32, আবার যদি 4 খাওয়াই 4 12 48, না 4 2 দিয়ে কম কম করে খাওয়াই, 2 করলে 24 নাকি, আবার 2 হলে কত হবে 12, বিয়োগ ফলে আসবে 16, হ্যাঁ হয়ে গেছে, বা y স্কোয়ার প্লাস যেটা করবে 24y করে দাও, এটাকে যদি 3 খাই দাও, দেখো না 3 4 12 করে দাও, এবার দেখো 4 2 8 3 24, 24 আর 8 করে দাও, তাহলে মাইনাস 8y মাইনাস 192 ইকাল টু 0, 24 আর 8 দেখো হয়ে যাচ্ছে আমাদের 16, ঠিক আছে। এবার দেখো তাহলে বা আমরা করে দিই কত, y কমনলি তাহলে কত হবে y প্লাস 24 আর মাইনাস 8 কমনলি কত হয়ে যাবে y প্লাস 24 ইকাল টু 0, তাহলে বা আমার একটা পোর্শন আসবে y মাইনাস 8 আর একটা চলে আসবে y প্লাস 24 ইকাল টু 0, ব্যাস এই জায়গাটা মুছে দিলাম একটু। এবার আমাদের যেটা হবে তাহলে কি হবে, হয় y মাইনাস 8 ইকাল টু 0, y সমান আমাদের 8, আর লিখতে পারি y প্লাস 24 ইকাল টু 0, y সমান মাইনাস 24। দেখো এবার এখানে অনেকের প্রশ্ন হয় স্যার মাইনাস 24টা হতে পারে না, ঠিক আছে, কিন্তু 24টা হতে পারে, মানে দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, তাহলে মাইনাস 24 হবে না, শুধু 24 নেব, ঠিক আছে। তাহলে এবার কি করবো, y সমান 8 হলে x সমান কত 16 প্লাস 8 24, আবার যদি মনে করো y সমান মাইনাস 24 হলে x সমান কত আসবে 16 মাইনাস 24 ইকাল টু কত আসবে মাইনাস 8, দেখো এখানে যেমন মাইনাস 24 এখানে তোমাদের মাইনাস 8 বেরিয়েছে, তো দৈর্ঘ্য যেহেতু ঋণাত্মক হতে পারে না, তোমাদের তুমি যেটা লিখবে দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 8 এবং 24, 24 এবং 8 যেটা খুশি লিখতে পারো, একটা মাইনাসকে তোমরা নাও দেখাতে পারো, একই অ্যান্সার বেরো। আমি তোমাদেরকে বলেছিলাম যে সেট পড়েছিল তোমরা, যে তুল্য রোধ যখন হতে পারে তখন দেখবে রোধগুলি কি 2 4 আসতে পারে, 4 2 আসতে পারে, একই রকম আসবে, তাহলে এখানে লিখবে অতএব দৈর্ঘ্য কি লিখবে প্রথম, বা দৈর্ঘ্য দেওয়ার দরকার নেই, অতএব আমাদের যদি বাহুর দৈর্ঘ্য ছিল, অতএব প্রথম বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য, বা বর্গক্ষেত্র দুটির বাহু যথাক্রমে, বর্গক্ষেত্র দুটির বাহু যথাক্রমে কি কি 24 মিটার আর, ব্যাস এটা হচ্ছে অ্যান্সার বেরো, 24 মিটার এবং 8 মিটার, ঠিক আছে। এটা একটু ইজি ভাবে হয়ে গেল আর কি, ঠিক আছে, ব্যাস। এবার দেখো যদি এটাকে একটা চল দিয়ে করতে, দেখো এটা তো দুটো চল দিয়ে করালাম, যদি তোমরা বলতে স্যার একটা চল দিয়ে করব, তাহলে কি হতো, একটু গোলমাল হতো। কি রকম গোলমাল, প্রথম বর্গক্ষেত্রটার বাহুটা আমরা কি ধরতাম x হয়েছে, এর পরিসীমা কত হবে 4x, এবার কি আছে দুটার পরিসীমার অন্তর দিয়ে আছে কত 64, তাহলে নিশ্চয়ই অপর যে বর্গক্ষেত্রটা আছে তার পরিসীমা কত হবে 4x প্লাস 64, ভালো করে বুঝো, প্রথম বর্গক্ষেত্রটার x, তাহলে তার পরিসীমা কত 4x, দ্বিতীয় বর্গক্ষেত্রটার আমি ডাইরেক্ট পরিসীমা বার করছি, তাহলে পরিসীমা কত হবে 4x প্লাস 64, তাহলে পরিসীমা যদি 4x প্লাস 64 হয়, তাহলে বাহু কত, এটাকে 4 দিয়ে ভাগ, 4 ইন্টু x প্লাস 16 বাই কত 4, তাহলে দ্বিতীয়টার বাহু কত হয়ে গেল, দেখো এটাই আমাদের বেরিয়েছিল। এবার আমরা কি করব, x স্কোয়ার প্লাস x প্লাস 16 তার হোল স্কোয়ার সমান 640, বুঝতে পারলে না পারলে না, ওটাও সোজা হতো। আমি কি বলছি, প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x, তার পরিসীমা কত হবে 4x, তাহলে দুটার যেহেতু পরিসীমার অন্তর 64, তাহলে মানে দ্বিতীয়টার নিশ্চয়ই বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে 4x প্লাস 64, তাহলে দ্বিতীয়টার যদি পরিসীমা 4x প্লাস 64 হয়, তাহলে বাহু কত 4 ইন্টু x প্লাস 16 বাই 4, তাহলে কত হয়ে গেল বাহু, তাহলে একটা বর্গক্ষেত্রের বাহু x আর একটা বর্গক্ষেত্রের বাহু x প্লাস 16,
তাহলে শর্তে দুটা যোগ মানে স্কোয়ারের যোগফল, মানে শর্তে যখন করবে তোমরা কি করবে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 16 তার হোল স্কোয়ার সমান 600, এটাকে ক্যালকুলেশন করলে হয়ে যেত। এটাকে ক্যালকুলেশন করলে দেখতে তোমাদের এক্স এর মান দুটো বেরোতো, এক্স এর মান একটা বেরোতো 24, এক্স এর মান একটা বেরোতো 8, বা একটা এক্স এর মান 24 8 বেরোতো না, একটা 8ই বেরোতো এক্স এর মান, এখানে একটা এক্স এর মান কত বেরোতো 8 বেরোতো, আর তারপরে যখন আমরা 8 এর সাথে আরেকটা বাহু 16 যোগ করে দিতাম আমাদের বেরিয়ে যেত 24। এটা এক চল ধরে, আমি যেটা করালাম সেটা দু চল ধরে করালাম, বুঝতে পারলে? এক চল ধরে যদি করতে হয় অর দিয়ে আরেকটা প্রসেস করে নেবে, একটা বর্গক্ষেত্রের বাহু এক্স আর একটা 4x করে, ঠিক আছে? যদি অর দিয়ে করো একটা চল ধরে একটা চলটাই পরীক্ষার সময় তোমরা বেশি করলে ভালো হবে, কারণ তোমাদের তো দুটা চল নাই। তাহলে যদি করো এটা করে নিবে এক চলে, আর আমি দ্বিচল একটাও দেখিয়ে দিলাম, দুটা চল একটাও দেখিয়ে দিলাম, ঠিক আছে? ব্যাস, এরপরে যেটা করাবো 7 দাগের 1, 7 দাগের 1, এই 7 দাগের 1 করেছিস? হ্যাঁ দেখো 7 দাগের 1 কোশ্চেনটা একটু জাস্ট ঘুরিয়ে দিয়েছে, কি আছে, √7 √5 মাইনাস √2 মাইনাস √5 √7 মাইনাস √2 প্লাস 2√2 বাই √5 প্লাস √7। এটা সবচেয়ে ভালো, এই জায়গাটা তাহলে কি হবে, √35 মাইনাস √14 মাইনাস √35 প্লাস √10 প্লাস 2√2 বাই কত আসবে, √5 প্লাস √7, এটা কেটে যাবে। দিয়ে এটা দেখো, এইটাকে না তোমরা মনে মনে সামনে নিয়ে চলে আসবে, তার মানে আলটিমেট কত আসবে, √10 মাইনাস √14 প্লাস 2√2 বাই, আচ্ছা এইটাকে ওরা একই রকম ভাবে করে দিলে সুবিধা হতো না, এটাকে একই রকম ভাবে করে দিই না, সুবিধা হয়ে যাবে। 2√2 এটাকে করে দাও √5 মাইনাস √7, আর এই জায়গাটাকে ক্যালকুলেশন করে দাও √5 মাইনাস √7, আর তার সাথে করে দাও √5 প্লাস √7, একবারে ক্যালকুলেশন করে দাও, তাহলে মানে কত আসবে 2√2 √5 মাইনাস √7, একটু স্টেপ জাম্প দিচ্ছি, √5 স্কোয়ার হচ্ছে 5 মাইনাস 7, মানে আলটিমেট চলে আসবে -2, এটাই আর এটাই কেটে দিলাম, তাহলে কত আসবে √10 মাইনাস √14 প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস √10 আসবে, আর প্লাসে মাইনাসে 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 প্লাস যেটা আসবে √14, এই জায়গাগুলো কেটে যাবে, অ্যান্সার চলে আসবে কত 0 রেজাল্টটা। ব্যাস, 2 দাগের কোশ্চেন, দুইয়ের দাগের কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু এত সোজা দেবে না। 7 দাগের 2, 1/x মাইনাস 1/y ভেরিজিয়াস 1/x মাইনাস y। দেখো এটা দেখো, আমাকে কি প্রমাণ করতে বলছে, x স্কয়ার প্লাস y স্কয়ার ভেরিজিয়াস x হয়। দেখো এটা কি, এটা কিভাবে করবি, এটাকে কে ধরে নিয়ে, তাহলে বা xy y মাইনাস x সমান k বাই x মাইনাস y, তাহলে বা এখান থেকে মাইনাসটা কমন নিলি, তাহলে মাইনাস অফ x মাইনাস y তার হোল স্কয়ার ইকুয়াল টু আমাদের k xy, ব্র্যাকেটে তোমরা লিখবে k সমান অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে বা এই জায়গাটা কি হলো, মাইনাসটাকে আমি সেপাশে পাঠিয়ে দিতে পারি x মাইনাস y। আচ্ছা একটা কাজ করি না, এটাকে x মাইনাস y তার হোল স্কয়ার কে ভেঙে দিই, x মাইনাস x, আচ্ছা মাইনাসটাকে সেপাশে আগে নিয়ে যাই তারপরে ভাঙছি, মাইনাস কে xy। আচ্ছা এটাকে আমরা একটু ভেঙে দিই, বা এটাকে যদি আমরা ভাঙি কি করব, x স্কয়ার মাইনাস 2xy প্লাস কি করব y স্কয়ার ইকুয়াল টু মাইনাস কে xy। তাহলে বা x স্কয়ার প্লাস y স্কয়ার কে পাশে রাখে, আর 2xy কে সেপাশে পাঠিয়ে দিই মাইনাস কে xy। আচ্ছা হয়ে গেছে অঙ্কটা শেষ, বা x স্কয়ার প্লাস y স্কয়ার আমার বাম দিকে থাকে। এবার কি করব, এখান থেকে আমরা xy কে কমন নিয়ে নেব, যেটা চলে আসবে 2 মাইনাস কে, তাহলে বা x স্কয়ার প্লাস y স্কয়ার ভেরিজিয়াস xy আমরা ডাইরেক্ট করে দেব। কেন, কারণ এই পোরশনটা কি কনস্ট্যান্ট না, তাহলে ব্র্যাকেটে লিখব যেহেতু 2 মাইনাস কে সমান যেটা আমরা করব সেটা হচ্ছে ধ্রুবক। এই ভালো করে বুঝে নাও কোশ্চেনটা। আমরা কি করলাম, লসাগু করলাম, লসাগু করে আমরা কে ধরে লসাগু করে দিয়েছি একসাথে, এবং তারপরে আমরা যেটা করেছি ক্যালকুলেশন করেছি, মাইনাসটাকে সেপাশে পাঠিয়েছি মাইনাস কে xy করেছি, এটা সূত্র ফেলেছি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস কে xy, একে সেপাশে পাঠিয়েছি 2xy মাইনাস কে xy, xy কমন নিয়েছি, কত হয়েছে 2 মাইনাস কে। এবার এটা যেহেতু কনস্ট্যান্ট ভ্যালু, তাই আমরা কি করছি x স্কয়ার প্লাস y স্কয়ার ভেরিজিয়াস xy করে দিয়েছি, ঠিক আছে? এটা হয়ে গেল আমাদের 7 দাগের 2, এরপরে করাবো 8 দাগের 1। আটের দাগের 1, 8 দাগের একটা কি আছে, a প্লাস বি মাইনাস সি বাই a প্লাস বি মাইনাস সি বাই a প্লাস বি, বি প্লাস সি মাইনাস এ বাই
বি প্লাস সি, আবার সি প্লাস এ মাইনাস বি বাই সি প্লাস এ, এটা আছে। দেখো এটা কিভাবে হবে, এটাকে আমরা একটা কাজ করি, একবার করি এ প্লাস বি বাই এ প্লাস বি করি, আর সিটাকে আলাদা করি। তার মানে আমি আলটিমেট কি করবো, এ প্লাস বি বাই এ প্লাস বি একবার করবো, আর মাইনাস সি বাই এ প্লাস বি করবো, সমান কি করব, বি প্লাস সি বাই বি প্লাস সি করবো। তার সাথে আমরা একটা কাজ করতে পারি, মাইনাস এ বাই বি প্লাস সি করতে পারি, আর একবার করতে পারি সি প্লাস এ বাই সি প্লাস এ মাইনাস বি বাই সি প্লাস এ করতে পারি, কিংবা অনেকে যেটা করে মাইনাস এক মাইনাস এক মাইনাস এক করে দেয়, তাও হয়ে যায়। বা এটা তাহলে কি হবে, এখানে এক আসবে, 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 পুরো জায়গাকে ক্যান্সেল করে দিচ্ছি। মাইনাস গুলো সবাই কার আসবে, আছে কি আসবে, এক 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 আসবে, কত আসবে, এক মাইনাস সি বাই এ প্লাস বি আসবে, এক মাইনাস এ বাই বি প্লাস সি আসবে, আর কি হয়ে যাবে, এক মাইনাস বি বাই সি প্লাস এ হয়ে যাবে। আচ্ছা একটা কাজ করবে, প্রত্যেকের সাথে যদি সেই আবার মাইনাস এক করে দাও, তাহলে এই এক মাইনাস এক মাইনাস এক মাইনাস বাদ হয়ে যাবে, যেটা পড়ে থাকবে কি পড়ে থাকবে, সি বাই এ প্লাস বি, এ বাই বি প্লাস সি, আর কি পড়ে থাকবে, বি বাই সি প্লাস এ। এবার কি করবে, ঘুরি দেবো, সবাইকে ঘুরি দিলে কি চলে আসবে, বা এখনো ঘুরাতে পারি বা পরেও ঘুরাতে পারি। আমি যদি বলি এখনই ঘুরি দেবো, তাহলে আমাদের কি আসবে, এ প্লাস বি বাই সি, বি প্লাস সি বাই এ, সি প্লাস এ বাই বি, সবাইকে কি করলাম, ঘুরি দিলাম। এবার এক যোগ করবো, বা এ প্লাস বি বাই সি, তার সাথে আমি এক যোগ করি, বি প্লাস সি বাই এ, তার সাথে আমি এক যোগ করি, সি প্লাস এ বাই বি, তার সাথে আমি এক যোগ করি, হয়ে গেছে। তাহলে আমাদের উপরটা সবাইকার কি চলে আসবে, এবিসি এবিসি এবিসি, ক্যান্সেল হয়ে যাবে, উপরটা কি চলে আসবে, এবিসি, উপরটাও চলে আসবে এবিসি, এখানেও চলে আসবে এবিসি। তাহলে যেহেতু এ নট ইকাল টু বি, ওখানে ছিল না সরি, যেহেতু এ প্লাস বি প্লাস সি নট ইকাল টু জিরো, তাহলে অতএব আমরা এখান থেকে কি লিখতে পারি, ওয়ান বাই সি সমান ওয়ান বাই এ সমান ওয়ান বাই বি, আর একবার ঘুরি দাও, অতএব সি সমান এ সমান বি, এটা চলে আসবে। এটা উদাহরণে দেওয়া আছে, এটা উদাহরণে ডাইরেক্ট হুবাহু দিয়ে আছে, একটু হয়তো টাইপটা ওরা এখানে চেঞ্জ করেছিল, ওরা এরকম করেনি, এক বিয়োগ করে 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 গেছিল। ঠিক আছে, আটের দাগের একটা হয়ে গেল, এবার আটের দাগের দুইটা। দেখো আটের দাগের দুই কি বলেছে, এবিসি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করো যে জায়গাটা দেওয়া আছে। তাহলে এবিসি ক্রমিক সমানুপাতি হলে কি হয়, এ বাই বি সমান বি বাই সি হয়, সমান আমরা যেটা করি কে ধরে নিই। তাহলে এ সমান কি হবে, বি কে, আর বি সমান কি হবে, আর বি এর মানটা যদি এখানে পুট করে কি হবে, সি কে ইন্টু কে, মানে আলটিমেট যেটা আসবে সি কে স্কয়ার, ব্যাস এই পোর্শনটা আসবে। আচ্ছা এবার আমরা বাম পক্ষটা করি, বাম পক্ষটা দেখো, বাম পক্ষটা কি আছে, ওয়ান বাই বি আছে, তাহলে ওয়ান বাই বি মানে কত, ওয়ান বাই সি কে, ব্যাস। এবার আমরা ডান পক্ষটাকে খেয়াল করি, আমরা ডান পক্ষটা দেখো ডাইরেক্ট বাম পক্ষ নিয়ে আনতে পারি, ওয়ান বাই বি মাইনাস এ প্লাস ওয়ান বাই বি মাইনাস সি, ওয়ান বাই বি মাইনাস এ প্লাস ওয়ান বাই বি মাইনাস সি, এই পোর্শনটা যে ওয়ান বাই বি মাইনাস এ প্লাস ওয়ান বাই বি মাইনাস সি। আচ্ছা মানটা পুট করি, বি এর মান কত সি কে, মাইনাস এ এর মান কত সি কে স্কয়ার, প্লাস ওয়ান বাই বি এর মান হচ্ছে সি কে, সি এর মান সি। আচ্ছা ওয়ান বাই, এখান থেকে আমরা সি কে কমন নিই, তাহলে সি কে কমন নিলে কি হবে, ওয়ান মাইনাস কে স্কয়ার, প্লাস ওয়ান বাই, এখান থেকে সি কমন নিলে কি হবে, কে মাইনাস সি কে হলে, আচ্ছা এটা কে হবে, ওয়ান মাইনাস কে। আচ্ছা এবার এখানটা দেখো, পুরো টোটালটা থেকে কমন নেবো, কিন্তু এই জায়গাটাকে আগে ওয়ান মাইনাস কে করে দিই, তাহলে ওয়ান বাই কি করি, সি কে ইন্টু ওয়ান মাইনাস কে মাইনাস ওয়ান বাই সি ইন্টু কি করবো, এই কে মাইনাস ওয়ানটাকে করে দিচ্ছি ওয়ান মাইনাস কে, পুরোটার থেকে লসাও করলাম, সি কে ইন্টু ওয়ান মাইনাস কে, ওপর দিকে যে জায়গাটা এখান থেকে তো পুরোটাই আছে, তার মানে আমাদের এক হয়ে যাবে, আর এখানে পুরোটাই আছে কিন্তু কে এর অভাব, তাহলে কে হয়ে যাবে, এই ওয়ান মাইনাস কে কেটে যাবে, ওয়ান বাই সি কে হয়ে যাবে। দেখো এটাই আমার যা ডান পক্ষ, এটাই আমাদের তাই বাম পক্ষ। যদি ডান পক্ষ করে এখানে ডাইরেক্ট ওয়ান বাই বি লিখে দিতে তাও হতো, দিয়ে একবারে আমরা তোমরা বাম পক্ষটা দেখিয়ে দিতে পারতো, ব্যাস কমপ্লিট হয়ে গেল তোমাদের কত, আটের দাগ। এরপরে নয়ের দাগে যেটা আছে উপপাদ্য আছে, নিজেরা করবে। দশের দাগে প্রয়োগ খুব সুন্দর দিয়েছে, দুটা প্রয়োগই খুব সুন্দর, ঠিক আছে। প্রথমেরটা যদিও একটু ঘুরছে, দ্বিতীয়টাতে একবারে পি বি স্কয়ার সমান এবি ইন্টু বিএন। 11 দাগের কি কি দিয়েছে, একটা পরিবৃত্ত দিয়েছে আর একটি স্পর্শক দিয়েছে, ঠিক আছে। এরপরে 12 দাগের এক,
এরপরে যেটা হবে সেটা হচ্ছে 12 দাগের 1। 12 দাগের একটা কি বলেছে, প্রমাণ করতে বলেছে কটে। আচ্ছা দুদিকে দুটো প্রমাণ করবে, একই নিয়ে চলে আসবো, বাম পক্ষ বলেই লিখছি, বাম পক্ষ বলেই লিখছি। কি আছে, কটে রুট ওভার অফ 1 প্লাস সাইনে 1 প্লাস সাইনে বাই 1 মাইনাস সাইনে। দেখা যাক যদি ডান পক্ষটা একবারে চলে যেত তাহলে তো ভালোই। সমান কটেটাকে ভেঙে দিচ্ছি, কসে বাই কি করছি সাইনে ইন্টু, আচ্ছা এটার আমি উভয় পক্ষকে কি করছি, 1 প্লাস সাইনে দ্বারা গুণ করছি, তাহলে 1 প্লাস সাইনে তার হোল স্কোয়ার হয়ে যাবে, আর নিচেটা কি হয়ে যাবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে। আর চার একটা লাইন লিখছি 1 মাইনাস সাইনে, তার সাথে হবে 1 প্লাস সাইনে। অঙ্কটা একদম সোজা, কসে বাই কি হবে সাইনে ইন্টু রুট ওভার অফ, আচ্ছা একটু রাখি পরেই করব, উপরটা গিয়ে চলে আসছে 1 প্লাস সাইনে তার হোল স্কোয়ার, আর নিচেটাই কি চলে আসছে 1 মাইনাস সাইন স্কোয়ার। ব্যাস হয়ে গেছে শেষ। কসে বাই সাইনে ইন্টু 1 প্লাস কসে উ বেরিয়ে গেল, 1 প্লাস সাইনে হয়ে বেরিয়ে গেল, আর এই যে জায়গাটা থাকবে সেটা হচ্ছে রুট ওভার অফ কি কস স্কোয়ারে 1 মাইনাস সাইন স্কোয়ারে, মানে তাহলে কি চলে এলো কসে বাই সাইনে ইন্টু 1 প্লাস সাইনে বাই যেটা চলে এলো সেটা হচ্ছে কসে। এই দেখো কসে কসে কেটে গেল, আমি একটু ভেঙে ভেঙে করালাম বলে তাই একটু একদম সোজা করে দিলে এটাই আমাদের প্রমাণটা দিয়েছে 1 প্লাস সাইনে বাই সাইনে। ব্যাস এইটাই হচ্ছে আমাদের 12 এর 1 অঙ্ক। এই বুঝা গেছে না একবার বলে দেবো। আমি কি করলাম, এখানটাকে অনুবন্ধী করছি, উভয় পক্ষকে 1 প্লাস সাইনে দ্বারা গুণ করি, তাহলে উপরটা কি হয়ে গেছে 1 প্লাস সাইনে তার হোল স্কয়ার, আর নিচের জায়গাটা কি হয়ে গেছে a প্লাস b ইনটু a মাইনাস b, সূত্র পড়ে গেছে 1 মাইনাস সাইন স্কয়ার, আর 1 মাইনাস সাইন স্কয়ার মানে cos স্কয়ার, আর কিন্তু রুট থেকে যখন বেরাচ্ছে কি হয়ে বেরাচ্ছে cos এ বেরাচ্ছে, cos এ কেটে গেছে 1 প্লাস সাইনে বাই সাইনে, এটাই হচ্ছে অ্যানসার দিয়েছে। ঠিক আছে, ব্যাস মুছে দিলাম। এরপর আমি যেটা করাবো 2 এর দাগ। দেখো 2 এর দাগটা কি বলেছে, tan of a প্লাস বি, tan of a প্লাস বি সমান √3, আর tan of a মাইনাস বি, এই অঙ্কটা আমি করাবো না, 1/√3, এটা a b এর মান নির্ণয় করো। ঠিক আছে, এখান থেকে দেখো tan of a প্লাস বি সমান কত হয়ে যাবে tan 60, তার মানে a প্লাস বি সমান কত হয়ে যাবে 60 হবে, এটাকে 1 নম্বর দিয়ে দিবে। আরেকটাকে তোমরা করবে tan of a মাইনাস বি সমান, তোমরা যেটা করবে সেটা হচ্ছে tan 30 করবে, তার মানে a মাইনাস বি সমান যেটা হবে সেটা তোমাদের কত হবে। এবার 1 আর 2 কে যোগ করে a এর মান এবং b এর মানটা বার করে নেবে, বেরিয়ে যাবে। আচ্ছা এটার কি a b বৃত্তীয় মানে বলেছে কি না, নরমালি মান নির্ণয় করো, কোনো অসুবিধা। হ্যাঁ ব্যাস এই হচ্ছে ব্যাপার। তোমরা একটু নিজেরা এটা একটু করে নেবে, a আর b যোগ করে একটা a এর মান আর বিয়োগ করে b এর মান, ব্যাস দেড়টা হয়ে গেল। এবার যেটা হবে সেটা হচ্ছে 3 এর দাগ। 3 এর দাগের কোশ্চেনটা কি দিচ্ছে, বৃত্তের ব্যাসার্ধ 7 সেমি এবং বৃত্তের পাই 0.5, এখানে একটা জায়গা হতো সেমি হতো, বৃত্তের পাই 0.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণের বৃত্তীয় মান কত। দেখো কেন্দ্রস্থ কোণের বৃত্তীয় মান যে জায়গাটা আসবে সেই জায়গাটা ভালো করে করতে হবে, কিন্তু বলে দিলাম। আচ্ছা এটাকে দেখো দুটো প্রসেসে, একটা প্রসেস হচ্ছে সূত্র হচ্ছে s সমান r থিটা দিয়ে, একটা হচ্ছে s সমান r থিটা দিয়ে হয়, আর একটা কি হয় পরিধি দিয়ে হয়। পরিধি হলে কিভাবে হবে, বৃত্তের ব্যাসার্ধ আর এর মান, এই পাশে একটা পোরশন আমি করছি, এই পাশে একটা করব, তাহলে কি আছে বৃত্তের ব্যাসার্ধ কত আছে, বৃত্তের ব্যাসার্ধ আছে আমাদের 7 সেমি। আচ্ছা ঠিক আছে, তাহলে পরিধি কত, পরিধি সমান 2 পাই r, 2 ইন্টু 22 এর 7 ইন্টু 7, তার মানে আমাদের যেটা বেরাবে 44 সেমি। তাহলে পরিধি যদি 44 সেমি হয় তাহলে কেন্দ্রের কোণটা কত 360 ডিগ্রি, তাহলে কি লিখবো 44 সেমি বৃত্তচাপ দ্বারা ধৃত কোণ 360 ডিগ্রি, একে কত আর 5.5 কত, একে কত আর 5.5 কত, কত হবে 360 গুণিত 5.5 বাই 44। ব্যাস এই দশমিক টাকা তোলার জন্য একটা শূন্য শূন্য কেটে গেল, 11 4 44, 11 5 55, 4 9 36, তার মানে কত 5 9 45 ডিগ্রি না, ঠিক আছে না 5 9 না ভুল হচ্ছে, ঠিক আছে। আচ্ছা 45 ডিগ্রি, 45 ডিগ্রি বৃত্তীয় মান কত
মনে হচ্ছে ভুল হচ্ছে নি তো, 45 ডিগ্রির বৃত্তে মনে হচ্ছে π/4 হয়ে গেল। আচ্ছা দেখা যাক এই দিকটা দেখি, এস সমান r থিটা, তাহলে এস হচ্ছে বৃত্তচাপ, বৃত্তচাপ কত দেওয়া আছে π.5। আচ্ছা ব্যাসার্ধ আর সমান দেওয়া আছে 7, থিটা সমান আমার জিজ্ঞাসা, ঠিক আছে তাহলে এখানে থিটা সমান কত হবে s/r, এস এর মানে কত π.5/7। দেখো এই জায়গাটাকে একটু লক্ষ্য করো, এই জায়গাটাকে লক্ষ্য করো, তার মানে কত করবো 55 কত করবো 70 সমান, এইটাকে পাই আকারে ট্রান্সফার করতে, তার জন্য একটা আমি আগে 22/7 রেখে দিচ্ছি, একটা আমি 22/7 রেখে দিচ্ছি, যেটাকে আমি পাই করব। এবার বাকিটা আমি একটু ক্যালকুলেশন করি, এখানে 70 ছিল, তার মানে আমাকে এখানে 10 রাখতে হবে, 10 নয় আমি এই জায়গাটা কত রাখবো 20 যদি রাখি, তাহলে দেখো এখানে 2 কাটবে, এখানে 10 কাটবে, 70 হয়ে যাবে। আচ্ছা আর এইখানে যেটা রাখবো সেটা হচ্ছে দেখো 11 হয়ে যাচ্ছে, এখানে একটা 5 রেখে দিই, বা এখানে যদি 1/4 করি তবুও তো হয়ে যাচ্ছে, 4 11 11/7। আচ্ছা এখানটাকে যদি একটু কাটাকাটি করে দিই, 11 বাই আমাদের যদি করি 14, 5 14 70, দেখো 11/14 ম্যাচ করে যাচ্ছে না এটাকে, 11 2 22, মানে 2 11 22 আর 2 2 4 মানে 11/14 ম্যাচ করছে। এবার এই পায়ের জায়গায় কি করবো, 22 এর সাথে জায়গায় পাই করে দেবো, তাহলে পাই ইন্টু 1/4 আমাদের চলে এলো π/4, ব্যাস এই জায়গাটাও আমাদের হবে। আর যদি আমরা এই নর্মালি বৃত্তের পরিধি দ্বারা করি সেটাও হবে। হয়ে গেল শেষ। এবার চলে যাব 13 দাগের 1। এবার দেখ 13 দাগটা, 13 দাগের কোশ্চেনটা কি আছে, লাইট হাউসের উপর থেকে কোনো একটা ব্যক্তি হাউসের গোড়ার সঙ্গে একই সমতলে অবস্থিত একটি জাহাজের প্রথমে 30 ডিগ্রি অবনতি কোণে দেখলো, যে কি হচ্ছিল ও এখান থেকে এই লাইট হাউসের উপরে ছিল, দূরে একটা কোনো জাহাজকে সে দেখছিল যে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখছিল, অবনতি কোণে দেখছে, 30 ডিগ্রি অবনতি কোণে দেখছে, মানে এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, তার সাপেক্ষে এই অ্যাঙ্গেলটা কি বলেছে, ব্যক্তিটি 6 সেকেন্ড পরে দেখলো 45 ডিগ্রি অবনতি কোণে দেখা যাচ্ছে, মানে সে 6 সেকেন্ড পরে সে দেখলো জাহাজটা যেটা চলে আসছে সেটা হচ্ছে 45 ডিগ্রি, মানে আমাদের যে এই অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে 45 ডিগ্রি হয়ে যাচ্ছে। এবার দেখো এই যে জায়গাটা, এই জায়গাটা আসতে কত সময় লেগেছে, 6 সেকেন্ড সময় লেগেছে, 6 সেকেন্ড সময় লেগেছে, ঠিক আছে। এবার কি বলেছে, লাইট হাউসের উচ্চতা দেওয়া আছে 40 মিটার, মানে এই যে উচ্চতাটা সেটা দেওয়া আছে 40 মিটার, তাহলে জাহাজটির গতিবেগ নির্ণয় করা আছে, ঠিক আছে। তার মানে গদা বাংলায় কি বলেছে জানিস তো, এই সিডির মান তোমাকে চাইতে হবে, সিডির মান আমার দরকার 6 সেকেন্ডে গেছে অত, একে কত বার করলেই হয়ে যাবে, তাহলে মিটার পার সেকেন্ডে চলে আসবে। বুঝতে পেরেছি না পারেন, আমার যে দরকার সেটা কার মান দরকার, সিডির মান দরকার, সেই সিডির মানটা কি করে বার করবো, 6 সেকেন্ডে গেছে ওই দূরত্বটা, আর 1 সেকেন্ডে গেছে কত দূরত্ব, ওইটাই আমাদের গতিবেগ। গতিবেগটা তো বলে না যে কিমি পার ঘন্টা না মিটার পার সেকেন্ডে বার করতে, যেটা বেরোবে সেটাই রেখে দেবো। তাহলে কি করবো প্রথমে, ত্রিভুজ, আচ্ছা আগে দেখে নি যে কি প্রদত্ত চিত্রে এবি একটি লাইট হাউস, এবি একটি কি লাইট হাউস। আচ্ছা অবনতি কোণ, আর এটার জন্য সিডি এটা ই দিয়ে দিচ্ছি, তাহলে অবনতি কোণ কে কে আছে, কোণ ইএডি সমান একান্তর কোণ এডিবি সমান আমাদের কত ডিগ্রি 30 ডিগ্রি। আচ্ছা কোণ ইএসি সমান একান্তর কোণ এসিবি, সেটা আমাদের কত ডিগ্রি 45 ডিগ্রি। আচ্ছা আর এবি সমান আমাদের কত দিয়ে আছে 40 মিটার। এবার লেখো ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি হচ্ছে 90 ডিগ্রি, আর তাহলে যদি আমরা করি এবিসি যদি 90 ডিগ্রি হয়, তার মানে কোণ এসিবি সমান আমাদের কত দিয়ে আছে 45 ডিগ্রি, তাহলে অতএব আমরা এখান থেকে বলতে পারি এবি সমান বিসি সমান একই রকমই হয়ে গেল আমাদের কত 40 মিটার। তাহলে এটা যদি 40 হয় তাহলে বিসিও 40, কারণ এই অ্যাঙ্গেলটা কত আছে 45 আছে। আবার ত্রিভুজ এবিডি এর, ভালো করে বুঝবে, ত্রিভুজ এবিডি এর tan 30 ডিগ্রি সমান, কারণ একবার 90 ডিগ্রি দিয়েছি মানে ও 90 ডিগ্রি, তাহলে এবিসি এর tan 30 ডিগ্রি সমান কত আসবে এবি বাই বিডি আসবে, তাহলে tan 30 এর মান কত 1/√3, এবি এর মান কত 40 আর বিডি এর মান কত বিডি, তাহলে বা বিডি সমান আছে আমাদের 40√3, বিডি সমান আমাদের কত হয়ে গেল 40√3, ব্যাস বিডি বেরিয়ে গেল। তাহলে অতএব সিডি এর মানটা দেখে নিই, অতএব সিডি সমান
সিডি সমান মানে কোনটা, পুরোটা মানে কত, বিডি মানে 40√3 মাইনাস এদিকেরটা 40, ব্যাস এটা। তাহলে এটাকে যদি আমরা 40 লসাও করে দিই তার মানে কত আসবে, √3 - 1। 40 যদি লসাও করে দিই আমাদের কত আসবে, √3 - 1। তাহলে এই যে দূরত্বটা 40 × √3 - 1, এই যে দূরত্বটা তার কত সময় লেগেছে, 6 সেকেন্ড। তাহলে অতএব জাহাজটি 6 সেকেন্ডে যায়, 6 সেকেন্ডে যায়। আচ্ছা আচ্ছা কুলাচ্ছে নি, হ্যাঁ 40 ছোট করে লিখে দিচ্ছি, 40 × √3 - 1 মিটার। তাহলে জাহাজটি 6 সেকেন্ডে যায় 40 × √3 - 1 মিটার। তাহলে 1 সেকেন্ডে কত যাবে, 40 × √3 - 1/6। ঠিক আছে, এই যে দূরত্বটা 2 দিয়ে কেটে দিই, 2 × 3 = 6, 20। তার মানে কত আসবে, 20 × √3 - 1/3। এটা যেটা বেরাবে সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড। ব্যাস, এটার অ্যান্সারটা কত বেরোচ্ছে আমরা একটু দেখে নিই, কত মিটার পার সেকেন্ড বেরোচ্ছে। √3 এর মান কত, 1.732। কিছু দেওয়া আছে কি, √3 এর মানটা কিছু দেওয়া আছে কি, দেওয়া নেই না। তাহলে দেওয়া নেই যখন, তাহলে আর কিছু বসাতে হবে না। দেখি ক্যালকুলেশনটা তবু একটু দেখে নিই। 20 × √3 মান 1.732, তার মানে 0.732 করলেই হবে। ভাজি তো 3 যদি করি 4.88 আসছে আমাদের। এটাকে ক্যালকুলেশন করলে আমাদের আসছে 4.88 মিটার পার সেকেন্ড। ব্যাস, এটাতেই রেখে দাও, কিমি পার ঘন্টা কিচ্ছু করতে হবে না, 4.88 মিটার পার সেকেন্ড। ব্যাস, এটাই রেখে দাও, যা আছে। ব্যাস, তাহলে এটা হয়ে গেল আমাদের 1 দাগের কোশ্চেন। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে 2 দাগের কোশ্চেন। ব্যাস, 2 দাগটা কি বলেছে একটু দেখে নিই, মুছে দেবো। দেখো 2 দাগের কি বলছে, একটি বাড়ির ছাদ থেকে একটি বাতি স্তম্ভ চূড়া এবং পাদবিন্দু 30 ডিগ্রি 60 ডিগ্রি, মানে এর আগের দিনে বাড়ি থেকে কোথায় দেখেছিলাম, ল্যাম্প পোস্ট, ওই বাতি স্তম্ভের কথাই বলেছে। আমার এইটা হচ্ছে 30 ডিগ্রি আর এইটা হচ্ছে 60 ডিগ্রি, 30 ডিগ্রি আর এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা অবনতি। তাহলে এটা এ দিয়ে দিচ্ছি, এটা বি দিয়ে দিচ্ছি, এটা সি দিয়ে দিচ্ছি, এটা ডি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমাকে যেটা বার করতে বলেছে, কি বলেছে, বাড়ি এবং বাতি স্তম্ভের উচ্চতার অনুপাত, মানে আমাকে বার করতে বলেছে এবি ইজ টু সিডি। আমাকে যেটা বার করতে বলেছে, কি বার করতে বলেছে, এবি ইজ টু সিডি। ব্যাস, আর কি কি দেওয়া আছে, 30 ডিগ্রি আর 60 ডিগ্রি, মানে এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 30 ডিগ্রি, তার সাপেক্ষে হবে এটা 30 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 60 ডিগ্রি, তার সাপেক্ষে হবে এটা 60 ডিগ্রি। এটা বি সি ডি, এটা ই দিয়ে দিচ্ছি আর এটা এফ দিয়ে দিচ্ছি। ব্যাস, এই হচ্ছে ব্যাপার। তাহলে কি করি, প্রদত্ত চিত্রে মনে করি প্রদত্ত চিত্রে কি বলবো, এবি একটি বাড়ি এবং সিডি একটি বাতি স্তম্ভ, সিডি একটি বাতি স্তম্ভ। আচ্ছা, কি কি দেওয়া আছে একটু লেখা দিই। কোণ এফ এ ডি সমান একান্তর কোণ এডিই সমান আছে 30 ডিগ্রি। আর একটা দিয়েছে কোণ এফ এ সি সমান একান্তর কোণ এসিবি, সেটা দিয়েছে কত ডিগ্রি, 60 ডিগ্রি। ধরে নিচ্ছি যে, মনে করি এবি সমান একটা ধরে নিচ্ছি এক্স মিটার, ধরে নিচ্ছি মিটার টিটার কিছু তো দেওয়া নাই, তাহলে আমি এক্স একক ধরে নিচ্ছি। মনে করি এবি সমান এক্স একক। অতএব ত্রিভুজ এ বি সি এর tan 60 ডিগ্রি সমান যদি করি, আচ্ছা কে 90 ডিগ্রি, এবিসি 90 ডিগ্রি, একবার লিখে দিই। তাহলে tan 60 ডিগ্রি সমান কি বেরাবে, এবি বাই কি বেরাবে, বিসি বেরাবে। tan 60 এর মান √3, এবি এর মান ধরেছি এক্স, বাই কত হয়ে যাবে, বিসি। তাহলে বা বিসি সমান আমাদের যেটা এলো এক্স বাই √3, বিসি সমান যেটা এলো এক্স বাই √3 একক। কার মান এলো, বিসির মান। এবার দেখো বিসির মান যদি আমাদের কত এসছে, বিসির মান এসছে হচ্ছে এক্স বাই √3, তাহলে বিসি যা ইডি হতো তা, তাহলে কি লিখবো, অতএব ইবিসিডি আয়তক্ষেত্রের এবিসিডি আয়তক্ষেত্রের বিসি সমান ইডি সমান এক্স বাই √3 একক, বিসি সমান ইডি এক্স বাই √3 একক। তাহলে অতএব
ত্রিভুজ এইডি এর, অতএব ত্রিভুজে যেই ত্রিভুজ এইডি এর কোণ এইডি সমান 90 ডিগ্রি, তাহলে এখান থেকে আমরা বার করবো tan 30 ডিগ্রি সমান এই বাই বিসি। আচ্ছা এর মান তো আমি জানি না রে বাবা, তা tan 30 এর মান কত 1/√3, এর মান আমি জানিনি, কিন্তু বিসির মান আচ্ছা এই বাই বিসি কেন হবে, এই বাই ইডি হবে, এই বাই ইডি, আর ইডি মানেই কত বিসি, মানে কত আসবে x/√3, এই √3 উপরে উঠে যাবে, তাহলে 1/√3 সমান কত আসবে √3 এই বাই এক্স, তাহলে বা এই সমান যেটা আসবে x/√3 এর √3 যেটা আসবে সেটা হচ্ছে 3। ভালো করে বুঝো, এই √3 টা যদি নামিয়ে দাও √3 3, এই এক্সটাকে যদি তুলে দাও তাহলে আমাদের কত আসবে এ ই সমান চলে এলো x/3। আচ্ছা একটু মুচ্ছি উপরটা, এই সমান x/3 চলে এসছে, তাহলে যেহেতু যেহেতু এবি সমান x একক, যেহেতু এবি সমান x একক, এই সমান বেরিয়েছে x/3, তাহলে অতএব ইবি সমান তাহলে আমাদের কত হবে x - x/3, আমাদের কত আসবে 2x/3, যেটা চলে আসবে একক। আচ্ছা ইবি মানে কি গো, ইবি মানে কি গো, এই ইবি মানে সিডি নয়, তাহলে অতএব সিডি সমান আমাদের চলে এলো 2x/3 একক, তার মানে পুরোটা কত ছিল x ছিল, এটা কত বেরিয়ে গেল, এটা কত বেরিয়ে গেল 2x/3 একক। তাহলে এবার আমরা লিখে দিই অতএব এবি ইজ টু সিডি সমান কত x ইজ টু 2x/3, x এ ক্যান্সেল, x এ ক্যান্সেল, তখন যেটা আসবে সেটা হচ্ছে 3:2। বাতিটা মানে বাড়িটা যদি 3 হয় তাহলে বাতিটা দৈর্ঘ্য হবে 2, তার মানে অ্যান্সার কত হয়ে গেল 3:2। ভালো কোশ্চেন, কিন্তু এটা ভালো কোশ্চেন, ভালো করে তুলে নাও, ভালো কোশ্চেন এটা। এরপরে যেটা করব সেটা হচ্ছে 14 দাগ। 14 দাগের কি বলেছে, বলছে একটি লাট্টুর নিচের অংশ শঙ্কু আকৃতি, উপরের গোলক অর্ধগোলক। ঠিক আছে, এরকম লাট্টুটা আর কি এরকম, এইরকম ছবিটা হবে। এইটা মনে করো এটা একটা লাট্টু, যার নিচের দিকটা হচ্ছে শঙ্কু, উপর দিকটা হচ্ছে অর্ধগোলক। অর্ধগোলাকৃত অংশের ভূমি একই, ঠিক আছে, ওদের ভূমির ব্যাসার্ধ 1 সেমি, তার মানে এই যে দূরত্বটা সেটা কত সেমি 1 সেমি। শঙ্কুর উচ্চতা ভূমির ব্যাসার্ধের সমান, তার মানে এই উচ্চতাটাও কত, এই উচ্চতাটাও কত 1 সেমি। লাট্টুর আয়তনটা আমাকে বার করতে বলছে, পুরো লাট্টুর আয়তনটা আমাকে পাই আকারে বার করতে বলছে। ঠিক আছে, কোনো সমস্যা নাই, মুছে দিলাম। তাহলে কি লিখবে আমাদের যেটা হবে 14 দাগের 1, অর্ধগোলাকৃতি অংশের ব্যাসার্ধ, অর্ধগোলাকৃতি অংশের ব্যাসার্ধ, অর্ধগোলাকৃতি অংশের ব্যাসার্ধ 1 সেমি। তাহলে অতএব আয়তন তাহলে কত বেরাবে, আয়তন কত বেরাবে, আয়তন বেরাবে 2/3 পাই আর কিউব, মানে 1 হোল কিউব সেমি কিউব, তার মানে আমার যেটা বেরাবে সেটা হচ্ছে 2/3 পাই বেরাবে, এটা বেরাবে। আচ্ছা আমার কি চেয়েছে, পুরোটার আয়তন চেয়েছে না, পুরোটার আয়তন চেয়েছে না, তাহলে এবার শঙ্কু আকৃতির করি। শঙ্কু আকৃতির অংশের ব্যাসার্ধ 1 সেমি আর উচ্চতাও দেওয়া আছে কত 1 সেমি, তাহলে অতএব আয়তন কত, আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার, মানে 1 স্কোয়ার ইন্টু 1 হয়ে যাবে, তার মানে কত বেরোবে π/3 সেমি কিউব। আচ্ছা এইটার এটা নিয়ে তো পুরো লাট্টুটা, তাহলে অতএব লাট্টুর আয়তন, লাট্টুর আয়তন কত বেরোবে 2/3 পাই প্লাস π/3 সমান কত বেরাবে 2 পাই বাই, আর পাই বাই হচ্ছে 3 π/3, না যেটা বেরোবে পাই সেমি কিউব বেরোবে, কত বেরাবে পাই সেমি কিউব। ব্যাস, তারপরেরটা ডেটটা দেখো,
কি বলেছে? 1 সেমি, দুয়েরটা রে 1 সেমি ও 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট গোলককে গলিয়ে 9 সেমি বহিঃব্যাস বিশিষ্ট একটা ফাঁপা গোলকে পরিণত করব, যার নতুন গোলকের অন্তঃব্যাসের দৈর্ঘ্য কি করবে? আগে প্রথমে একটা কাজ করি, 1 সেমি এবং 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট যে দুটা গোলক আছে সেইটাকে আগে গলি দিই। তাহলে কি লিখবে? 1 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন, 1 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন 4 আর 3 পাই 1 তার হোল কিউব সেমি কিউব। আচ্ছা হোক। 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন 4 আর 3 পাই 6 এর কিউব মানে 216, 4 আর 3 পাই ইন্টু কত হবে? 216 সেমি কিউব হবে। তাহলে মোট আয়তন বার করলি, অতএব মোট আয়তন, তাহলে 4 আর 3 পাই 1 এর কিউব মানে তো একই, যুক্ত 4 আর 3 পাই 216, এই জায়গাটা চলে আসবে সেমি কিউব। তাহলে এখান থেকে 4 আর 3 পাই আমি কমনলি লিখছি, আর একটা কথা আসবে 216 আর এখানে 1 মানে বেরোবে 217, যেটা বেরোবে সেটা হচ্ছে সেমি। কি করব? গোলক করব। তাহলে মনে করি, আচ্ছা গোলকটার কি দিয়ে আছে দেখে নি আগে, বহিঃব্যাসার্ধ। তাহলে উৎপন্ন গোলকটির বহিঃব্যাসার্ধ 9 সেমি, মনে করি অন্তঃব্যাসার্ধ 8 সেমি। তাহলে অতএব ফাঁপা গোলকটির আয়তন কত বেরাবে? ফাঁপা গোলকটার আয়তন কি হবে? আচ্ছা গোলকই তো তৈরি করেছে না অন্য কিছু করেছে? গোলকই তো তৈরি করেছে, ঠিক আছে। তাহলে ফাঁপা গোলকের আয়তন কত? 4 আর 3 পাই বাইরেরটার কিউব মাইনাস ভেতরটার কিউব, এটা চলে যাবে সেমি কিউব। আচ্ছা শর্তে, আচ্ছা এই দুটোর আয়তন সমান, তাহলে 4 আর 3 পাই 9 এর কিউব মাইনাস আর এর কিউব সমান 4 আর 3 পাই ইন্টু 217। 4 আর 3 পাই 4 আর 3 পাই কেটে গেল। আচ্ছা 9 এর কিউব কত রে? 729 মাইনাস আর কিউব সমান হচ্ছে 217, বাহ। আর কিউব সমান 729 মাইনাস 217, ব্যাস। তাহলে বা আর কিউব সমান কত বেরোবে রে? আর কিউব সমান কত বেরোবে রে? 7 2 এ 9, 1 থেকে 2 1 আর 512 নাকি? তাহলে বা আর কিউব সমান কত হবে? 8 এর কিউব। তাহলে বা আর সমান বেরোবে 8। তাহলে কি লিখবে? অতএব গোলকটির অন্তঃব্যাসার্ধ 8 সেমি, এখানে লিখে দিবে অতএব গোলকটির অন্তঃব্যাসার্ধ যেটা আছে সেটা হচ্ছে 8 সেমি। বুঝতে পারলি না পারলি না? ব্যাস, প্রথমে আমরা কি করলাম? গোলকটার হচ্ছে দুটো গোলককে গলিয়ে মোট আয়তন বার করলাম, তারপরে ফাঁপা গোলকটা বার করিয়ে দেখলাম কার কত বেরোচ্ছে। ব্যাস, এ হয়ে গেল আমাদের 2 এর দাগ। এরপর যেটা যাব সেটা হচ্ছে 3 এর দাগ। এদের তুলে আছে রে, ব্যাস। এবার 3 এর দাগ। কি বলেছে? একটি নিরেট লম্ববৃত্তা, কি বলছে? একটা নিরেট লম্ববৃত্তাকার দণ্ডের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ দিয়েছে, দণ্ডটিকে গলিয়ে 21টি গোলক তৈরি করা হলো। গোলকগুলির ব্যাসার্ধ দিয়েছে, দণ্ডটার দৈর্ঘ্য আমি জানিনি, তাহলে সেই জায়গা থেকে দণ্ডটার আয়তনটাকে আমি বার করলি, ঠিক আছে, মুছে দিলাম। তাহলে কি আছে সেটা একটু, যেটা দেওয়া আছে আর যেটা দেওয়া নেই একটু দেখে নি। তাহলে কি করি? 3এরটা লম্ববৃত্তাকার দণ্ডটির ব্যাসার্ধ, লম্ববৃত্তাকার দণ্ডটির ব্যাসার্ধ কত দেওয়া আছে? 3.2 ডেসিমি আছে, এটাকে সেমি করে লি। তাহলে সেমি করে লি, তাহলে কত হবে? 32 সেমি। মনে করি দণ্ডটির উচ্চতা বা দণ্ডটির দৈর্ঘ্য 8 সেমি।
তাহলে অতএব আয়তন কত? অতএব আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার হচ্ছে 32 তার হোল স্কোয়ার ইন্টু এইচ কি হবে সেমি কিউব। থাক, পাই 32 তার হোল স্কোয়ার ইন্টু এইচ সেমি কিউব। ঠিক আছে, প্রতিটি গোলকের ব্যাসার্ধ কত? প্রতিটি গোলকের ব্যাসার্ধ 8 সেমি। ঠিক আছে, আর কটা নিরেট গোলক ছিল? 21টা। একবারে করে দিচ্ছি। অতএব 21টি নিরেট গোলকের আয়তন, 21টি নিরেট গোলকের আয়তন কত হবে? 21 গণিত 4/3 পাই 8 তার হোল কিউব সেমি কিউব। কি হবে? 21 গণিত 4/3 পাই 8 তার হোল কিউব সেমি কিউব। শর্তে পাই 32 তার হোল স্কোয়ার ইন্টু এইচ। আচ্ছা, এখানে কেটে দিচ্ছি না, 3 7 21 কেটে দিচ্ছি। তাহলে কত? 7 ইন্টু 4 ইন্টু পাই ইন্টু 8 তার হোল কিউব। ব্যাস, এটা থাক, পায়ে পায়ে ক্যান্সেল। এইচ সমান কত বেরোবে? 7 গণিত 4 আর 8 3টা করে দিচ্ছি, একটু ভেঙে ভেঙে করে দিচ্ছি, বাই আমার যেটা আসবে 32 গণিত 32। 8 4 32 কেটে গেল, 8 4 32, 4 2 8। তাহলে এই সমান এটা যাবে, যেটা যাবে সেটা হচ্ছে 14। আমার কি আর কিছু চেয়েছে? আর কিছু চাইনি, দণ্ডটির দৈর্ঘ্য। অতএব লিখবে লম্ববৃত্তাকার দণ্ডটির দৈর্ঘ্য, অতএব লম্ববৃত্তাকার দণ্ডটির দৈর্ঘ্য যে জায়গাটা আছে সেটা হচ্ছে 14 সেমি। ব্যাস, কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, রাশি বিজ্ঞানগুলো তাহলে তোমরা নিজেরা করবে। ব্যাস, তাহলে কমপ্লিট। এর পরে যে পেজটা আছে সেটা পরের দিন হবে। পেজটা কত আছে? পেজটা যেটা আছে সেটা হচ্ছে 132 পাতা। ব্যাস, কমপ্লিট।